সমন্বয়কদের নিজেদের মধ্যে কি মারামারি হচ্ছে দর্শক আপনারা দেখতে পারবেন। সর্বশেষ নাহিদ এবং সার্জিস হাসনাতের কি হয় আপনারা হাতাহাতি, সংঘর্ষ, কিলাকিলি প্রধান 5 সমন্বয়কের। এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন নিয়ে কঠিন মারামারি হয়, অনেকের অবস্থা খুবই ভয়াবহ। অন্যদিকে সেনাপ্রধানও একটি বার্তা দিলেন, সাধারণ শিক্ষার্থী জনগণ সকাল থেকেই আবারও রাজপথে নেমেছে। কি হবে এবার? ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব পড়ে। তাহলে কি শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে, নাকি দেশটা এইভাবে গৃহযুদ্ধের পরিবেশেই চলবে? আজকে কিন্তু যে হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি, এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে। দেখলাম মারামারি করতেছে কমিটিতে ঢুকবে, অর্থাৎ কে গণতান্ত্রিক বাল আর কে গণতান্ত্রিক আবাল, এই নিয়ে তাদের মধ্যে বিরাট মারামারি। যাকে নিবে তাদের এই আগাছা কবে নুরুল হইব কে জানে, কিন্তু তারা এখনই মারামারি প্র্যাকটিস করতেছে, কারণ এরা তো মারামারি করেই চলে। মানে দুই গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ব্যাপকভাবে একে অপরকে পেটায়। কেন পেটায়? ওই যে নাহিদ আপনার পদত্যাগ করছে না, এখন ওই উপদেশটা নিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে, কিংবা আপনার প্রধান উপদেষ্টার কি বলে ডক্টর ইউনূসের পাশে কে থাকবে এটা নিয়ে, আসিফের জায়গা দখল করবে কে এটা নিয়ে। আমাকে সে হচ্ছে ডিরেক্ট আমাকে কামড়ের দাগ আছে, ও হচ্ছে ডিরেক্ট কামড় দেয়, এটা খুবই বাজে ছিল। আমাকে বুকে ঘুষি দিয়ে সেন্সলেস করে ফেলা হয়, এটা ভিডিও আছে অলরেডি ভাইরাল ফেসবুকে। নিজেদের মধ্যে মারামারি করলে এবার দেশ বিপন্নতার মুখে পড়বে, এমনই বেশ কিছু মন্তব্য করতে দেখা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, এবং তার বক্তব্যকে ঘিরে এখন জল্পনা সৃষ্টি হচ্ছে এবং তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, আপনার 2 জন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব বেশি গুরুতর না, তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায়। এই জন্যই তো বলি যে দুই গ্রুপের সংঘর্ষ কেন, যেখানে হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, আপনার মা বোনদের উপরে কোন দিকে মনে করেন সমন্বয়কদের কোনো নজর নাই, কোনো দিকে নজর নাই। তাহলে কোন দিকে সমন্বয়কদের নজর? এইটাই হচ্ছে মূল কথা। দর্শক শ্রোতা, গতকাল রাত্রে সমন্বয়কদের মধ্যে একটা মারামারি হয় এবং সেই মারামারি থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়ে যায়। আপনারা সবাই জানেন সমন্বয়করা একটা দল গঠন করেছে এবং সেই দলের পথকে নিয়ে এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। গতকাল রাত্রেও হয়েছে, আজকে সকাল থেকে অনেক ভয়ঙ্কর তাণ্ডব রাজপথের মধ্যে চলতেছে। এইসব নিয়ে সেনাপ্রধানও একটা বক্তব্য দেন, অন্যদিকে ডক্টর ইউনূস এইসবের সমাধান খুঁজতে গিয়ে অনেক কিছু করেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের দেশটা কিভাবে স্বাভাবিক হয় এবং সমন্বয়করা যে এই মারামারিগুলো করতেছে তাদের পিছনে কে রয়েছে এবং কেন তারা এইসব করতেছে। আপনারা সব কিছু দেখতে পারবেন। আসুন আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই মারামারিগুলোকে নিয়ে, অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতিগুলোকে নিয়ে আমরা আগে দেখব, তারপর আমাদের মন্তব্য করব। আজকেই কিন্তু যে হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি, এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে এবং এই দল যে আগামীতে বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্থান লাভ করতে পারবে না, এটার নজির কিন্তু আজকে এদেশের জনগণ দেখেছে। সংগঠন এখনও ভালো করে কিন্তু কর্মসূচি দিতে পারেনি, অথচ আজকেই কিন্তু তাদের রফা দফা শেষ। মানে তাদের নিজেদের মধ্যে এগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই ছাত্রদেরকে লোভ লালসা তারাই শিখিয়েছে। তারা ছিল ঘরে পড়াশোনা করত, তাদেরকে রাজপথে এনে শেখ হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এই দেশটাকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারা এখন বাংলাদেশে রাজনৈতিক সংগঠন খুলে একটি নতুন ব্যবসা শুরু করছে, যাদের রাজনীতি সম্বন্ধে ন্যূনতম কোনো জ্ঞান নেই। বা আওয়ামী লীগ বিএনপির কাছে তারা এখন ছাত্র বললে চলবে না, যেগুলো নার্সারি বলে না, যে বাচ্চারা আপনার নার্সারিতে পড়াশোনা করে, তাদের কাছে হচ্ছে তারা এরকম। কিন্তু আজকে এই ছাত্ররা মারামারি কেন করতেছে জানেন? কারণ এই ছাত্রদেরকে টাকার লোভ দেখানো হয়েছিল। আজকে তারা দেখতেছে যে যারা এখন এই কমিটিতে আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, 100 কোটি টাকা তাদের পকেটে ঢুকতেছে। অথচ এই আন্দোলন করে যারা এখন অসুস্থ এবং কি ঘরে অবস্থান করতেছে তারা কিন্তু বেনিফিট পাচ্ছে না। তারা এখন চিন্তা করতেছে আমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শেখ হাসিনাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিলাম। এগুলো হচ্ছে যারা আন্দোলনে গেছে তারা এখন প্রকাশ্যে না বললেও মনে মনে এখন এই কথাগুলো বলে। এখন যারা সমন্বয়ক পরিচয় দেয় তারা কিন্তু এখন বেনিফিট, আর যারা এই কমিটিতে ঢুকতে চায় তাদেরকে নেওয়া হচ্ছে না। এখন তাদেরও মনে ক্ষোভ, তাহলে আমরা আন্দোলন কেন করলাম, আমরা তো এখন
মানে আওয়ামী লীগেরও শত্রু, বিএনপিরও শত্রু, সবার শত্রু। আমরাও যদি মাল কামাইতে না পারি, মাল পানি যদি না কামাইতে পারি, তাইলে আমাদের পরের অবস্থা কি হবে? আওয়ামী লীগের অনেক নেতারা তো দুর্নীতি করছে, কইরা টাকা পয়সা কামাইছে, হয়তো ওরা বাইচে গেছে, কিন্তু সামনে যে পরিস্থিতি আরও খারাপ হবে, তারাও যে রাজনীতির মাঠে টিকতে পারবে না, এটা 100% গ্যারান্টি। তারা টিকতে পারবে না রাজনীতির মাঠে। কিন্তু তারা যে অবস্থা বাংলাদেশে তৈরি করছে, জনগণের পীড়ায় দেখবেন তারা আপনার হয়ে যাবে, কারণ জনগণ ইতিমধ্যে তাদের যে বাটপারি এগুলো ধরে ফেলছে। অথচ আজকে দেখেন তারা কমিটি এখনও বাংলাদেশে কেন তৎপরতা করতে পারে নাই, কিন্তু আসলে তারাই ছিল সেই লোক যারা আপনার ছাত্রলীগের হেলমেট পরে থাকতো এবং কি ছাত্রলীগের লঙ্গির তলে থেকে আপনার সমন্বয়ক বের হয়েছে। তারা হচ্ছে সেই গুপ্ত সংগঠন। আজকে এই দেশের ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে তারা এখন লাভবান হয়ে গেছে, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা এখন আন্দোলন করছে তারা এখন হায় আফসোস করে, আমরা তো এখন শত্রু হয়ে গেলাম। এখন তারা চিন্তা করতেছে যে আমরা তো শত্রু হইলাম, আমরা তো 10টা টাকা বেনিফিট পাই নাই, তাহলে তোরা পাবি আমরা পাবো না, এরকমটা তো হতে পারে না। এর জন্য মনে করেন এরকম হট্টগোল এবং কি গন্ডগোল হচ্ছে এই কমিটিকে কেন্দ্র করে। তাইলে আপনি বুঝতেই পারতেছেন যে এই কমিটি বাংলাদেশের কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না, রাজনীতির ব্যানারে কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না। যেমন খাইব আওয়ামী লীগের দৌড়ানি, তেমন খাইব বিএনপির দৌড়ানি, জাতীয় পার্টির দৌড়ানি, আরও যে রাজনৈতিক সংগঠন আছে তারাও এখন তাদের উপর চড়া হয়ে বসে আছে। তারা সবাই সন্দেহ করতেছে যে এই দল ডক্টর ইউনূস চাচ্ছে যে তাদেরকে বর করে সে যেন ক্ষমতায় চলে যেতে পারে, বাংলাদেশের একটি যে কোনো পদে সে আসতে পারে, যেমন রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এরকম একটা স্বপ্ন ইতিমধ্যে কিন্তু ইউনূস দেখতেছে এই ছাত্রদেরকে দিয়ে। কিন্তু আসলে তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, দেশে তারা কিছু করতেও পারবে না, কারণ তারা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তারা টাকার কাছে অলরেডি অনেক আগেই বিক্রি হয়ে গেছে, কারণ তাদের নৈতিকতা তারা হারিয়েছে। আরও যে উপদেষ্টা নাহিদ বলে না যে আমি উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতিতে আসলাম, বা এটা কেন আসছে আর কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন। সেও তো তার দায়িত্বে থাকা অবস্থায় কোটি কোটি টাকা সে আপনার হাতিয়ে নিয়েছে। এগুলোর কিন্তু প্রমাণ ইতিমধ্যে দিচ্ছে, বিভিন্ন মিডিয়া বলতেছে। সে বলে যে আমি তো এত টাকা আমার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। বাংলাদেশ থেকে ভাই টাকা পাচার যারা করছে আওয়ামী লীগের সময়, যারা আপনার দুর্নীতিবাদ ছিল, তারা কি নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচার করছে? এগুলো কি জনগণকে বোকার স্বর্গে বসবাস করে? কি বুঝাইতে চান এগুলো? ছাত্র রাজনীতি আজকেই শেষ, মানে আজকে আপনাদের শুরু ছিল, আজকেই আপনাদের শেষ। কারণ সামনে আপনারা আগামীতে কোথাও গিয়ে এই ছাত্র রাজনীতিবিদরা দাঁড়াতে পারবে না বাংলাদেশের। আমি বলে দিলাম কেন দাঁড়াতে পারবে না, কারণ তারা এখন কয়েকটি দলের শত্রু হয়ে গেছে। কারণ এই ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কারণে আজকে তাদের মধ্যে লোভ তৈরি হয়েছে। ছাত্ররা এখন ভাবতেছে টাকাই, আরে রাজনীতি করলেই তো টাকা। এখন তাদেরকে আপনার এইগুলো কিন্তু তারা আগে বুঝতো না, এখন তাদেরকে এগুলো বুঝায়া তাদেরকে এখন খাবার দিচ্ছে না, বাঘ কিন্তু তাদেরকে দেয় না। না দেওয়ার কারণে আজকে কিন্তু তারা এরকম আপনার উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উগ্র হয়ে গেছে। ভাই সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। শোনেন, সেটি হচ্ছে সমন্বয়করা কিংবা ঢাবির আপনার ছাত্ররা 2 গ্রুপে সংঘর্ষ এবং 2 উইকেট পতনের মুখে। কি ভাবতেছেন? মানে 2 গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ব্যাপকভাবে একে অপরকে পেটায়। কেন পেটায়? ওই যে নাহিদ আপনার পদত্যাগ করছে না, এখন ওই উপদেষ্টা নিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে, কিংবা আপনার প্রধান উপদেষ্টার কি বলে ডক্টর ইউনূসের পাশে কে থাকবে এটা নিয়ে, আসিফের জায়গা দখল করবে কে এটা নিয়ে, নাহিদের জায়গা কে বসবে এটা নিয়ে। এই ঘটনা নিয়ে নিজেদের ভিতরে ব্যাপক সংঘর্ষ এবং ঢাবির 2 শিক্ষার্থী কি আপনার পতনের মুখে। তারা বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মনে করেন ভর্তি আছে, মানে অবস্থা খুবই কি গুরুতর। 2 জনই মনে করেন আইসিইউর ভিতরে ভর্তি আছে। যে কোনো সময় আপনার 1, 2, 3 মনে করেন হয়ে যেতে পারে, বলা যায় না। তাই আবারও জানাই সকলকে ঈদ মোবারক। দেখেন, আমাকে আসলে কেউ ভুল বুঝবেন না, আমিও চাই না তাদের মৃত্যুবরণ হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত কিংবা আপনার আরো জানি 1000 বছর তাদেরকে বাঁচায় রাখে। এখন আসুন দর্শক বন্ধুরা, এই 2 গ্রুপের ভিতরে সংঘর্ষের মূল আরো কারণ হচ্ছে এই যে আপনার আসিফ মাহমুদ এরা যে পদত্যাগ করতেছে, এটার কারণে কিংবা এই যে জায়গাটা দখল করতে হবে, কারণ এক গ্রুপ খাইছে আরেক গ্রুপকে তো খেতে হবে, তাই না? আপনার আসিফের কথাই বলি, তিনি আপনার কম্বল বিতরণ করতে চায়, তিনি আপনার কম্বল বিতরণ করতে যায় হেলিকপ্টার দিয়ে, মানে 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে যায় 50 লাখ টাকার ফুয়েল পরিয়ে। এখন এটা তো মনে করেন দখল করতে হবে রে ভাই, হেলিকপ্টার চড়তে হইব না? চড়তে হইব কিনা? হেলিকপ্টার চড়তে হইব, কোটি কোটি টাকা মনে করেন আত্মসাৎ করতে হবে,
তাই না? বহির্বিশ্বে কিংবা আপনার পশ্চিমা দেশে সিটিজেনশিপ নিতে হবে, ওই দেশে মনে করেন ব্যাংক ব্যালেন্স মনে করেন ভর্তি করতে হবে, তাই না? নিজের পরিবারটাকে মনে করেন আরো 1000 গুণ ডেভেলপ করতে হবে। এদিকে মনে করেন আমাদের বৈষম্য বিরোধী যাতে কানে কানে বলি, জাগো নাকি আমরা মনে করি যে আন্দোলন নিয়ে গেছি না ডাক দিয়া, ওদেরকে মাইরা এখন আমাদের তো বড় হতে হবে, বুঝেন নাই? নাকি হসপিটালে আছে, মইরা যাও, আমাকে দেওয়ার সময় আছে। আরে মিয়া হোনেন, আমরা ওদের সেন্টিমেন্ট নিয়ে আমরা এই আন্দোলন করছি, বুঝছেন? তো এইটা সবার সামনে প্রকাশ করা যাবো না, বুঝেন নাকি? সবার সামনে প্রকাশ করলে ধরা খেয়ে যাবো মিয়া, পরে পাবলিক আমাদেরকে পেদানি দিবে, বুঝেন নাই? পাবলিকের পেদানি খাওয়া যাবো না। তুষার ভাই শোনেন, আপনারা সিক্রেট ভাবে বলি, শেখ হাসিনার পতন ঘটাইছি এমনিই মিয়া। ওই যে আবু সাহিদ, পরে তো আমরা মারছি। তারপর আপনার যে পানি লাগবে পানি, বুঝেন নাই? মুগ্ধ, ওরে তো আমরাই মারছি। আরো যে শিক্ষার্থীরা মরছে না, ওগো আমরাই মারছি। তো মারার পরে এখন নাম দিয়ে দিচ্ছি শেখ হাসিনার। আর উল্টো দিকে ওই যে যারা মনে করেন আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে না, যারা হসপিটালে এক একজন পাও হারাইছে, হাত হারাইছে, চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে, কিংবা আমাদের মুখের দিকে তাকাই রয়েছে, আমরা টাকা দেবো আর ওরা মনে করেন উন্নত মানের চিকিৎসা নিব, ইম্পসিবল ভাই, এক টাকাও দেবো না। ডক্টর ইউনুস যে টাকা দিচ্ছেন আমাগো, আমরা সবাই ভাগাভাগি কইরা ভাই নিয়ে গেছি গা। পরিবারটা বাঁচতে হইব, নিজে বাঁচলে বাপের নাম ভাই, বোঝেন নাই? ওরা মরুক গা, মুদার বিষয়, পকেটে টাকা এসে সমস্যা কি? বর্তমানে মনে করেন এই অবস্থা, বুঝতে পারছেন? তাদের অবস্থা সেম একই রকম। শোনেন তুষার ভাই, আরো একটা সিক্রেট কথা কই কানে কানে, সেটা কি জানেন? এই যে নাহিদ, আসিফ, ওরা যে পদত্যাগ করতেছে না জায়গায় থেকে, কারণ ওরা ভাই অনেক খাইছে, ওরা অনেক খাইছে মিয়া। এখন ওরা যদি এখান থেকে না সরে তাহলে ধরা খাই যাবো, পাবলিক বুঝা যাইব। এই কারণে ওরা মনে করেন পদত্যাগ কইরা আপনাদের মাঠে নামছে। ওই যে বৈষম্য বিরোধী যে আপনার ইটা সরকার গঠন করতে চায়, আপনার সংসদ নির্বাচন করতে চায়, এইটার কাজে একটা বাহানা মিয়া। এখন এই জায়গাটা মানে ওদের যে জায়গাটা মানে অন্য কাউরে বসাইতে হইব, কারণ এখন অন্য কাউরে খাওয়ার সুযোগ করে দিতে হইব। কারণ যারা নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, ওদেরকে তো খাওয়ার সুযোগ করে দিতে হইব, না দিলে তো পরে আপনার মিডিয়ার সামনে যে কোনো মুহূর্তে এটা ফাঁস করে দিব মিয়া, বোঝেন নাই? এটার জন্য এখন আপনার নিজেদের ভিতরে মনে করেন মারামারি লেগে গেছে ভাই। তবে 2-4টার যদি আরো মারতে হয় ভাই কোনো সমস্যা নাই, 2টারে আইসিইউতে পাঠাইছি, লাগে আর 10টারে মনে করেন আইসিইউতে পাঠামো। মনে করেন টাকার টাকা মনে করেন ভাই, আরে টাকা রে ভাই, কোটি কোটি টাকা মিয়া, কোটি কোটি টাকা দেন নাই। আসিফ রে 10 লাখ টাকা কম্বল বিতরণ করতে চায়, 50 লাখ টাকার ভাই তেল ফোরাইয়া, বুঝতেছেন আপনি এখানে কত টাকা? তো এটার জন্যই ওরা মনে করেন পদত্যাগ করতেছে। মূল রহস্যটা তাহলে এই জায়গায় না, মূল রহস্যটা তাহলে এই জায়গায় বর্তমান। এর জন্যই তো বলি যে 2 গ্রুপের সংঘর্ষ কেন, যেখানে হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, আপনার মা বোনদের উপরে তাদের কি বলে প্রতিনিয়ত তাদের ইজ্জত হানি হইতেছে, সবকিছু হইতেছে। কোনো দিকে মনে করেন সমন্বয়, কোনো নজর নাই, কোনো দিকে নজর নাই। হ্যাঁ, আর একদল আছে বহির্বিশ্বে থেকে বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায়, কিংবা কালকে না পরশু আপনার বুলডোজার নিয়ে অরে ভাঙতে হইব, অরে মারতে হইব, অরে ধরতে হইব, এই ধরনের হংকার দিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মনে করেন আসল রহস্য। মানে এরা বর্তমান নিজেদের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে, বাংলাদেশে লুটপাট। ওই যে একটা কথাই আছে না ভাই আমাদের বাংলাদেশে, যে বাঙালি যদি মাগ না পায় সাদা লুঙ্গিতেও আলকাতরা নিয়ে যাইব, তো আমাদের অবস্থা একই রকম হয়েছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যে বাজার আছে, তাদের অবস্থা ঠিক একই রকম ভাই। বর্তমান যারা নাকি সাধারণ জনগণ আছে, তাদের দিকে তাকানোর সময় নাই। দেখেন এই 7 মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়েছে, হয় নাই। কারণ আপনি যদি পরিবর্তন চান, তাহলে আপনাকে বলবে মনে করেন কি বলে এই ফ্যাসিস্ট, আপনাকে বলবে ফ্যাসিস্ট, আর ওরা হচ্ছে দেশপ্রেমিক, বোঝেন নাই? আপনি হচ্ছে ফ্যাসিস্ট যদি আপনি তাদের বিপক্ষে কথা বলেন বা ন্যায়ের পক্ষে বলেন, আপনি হয়ে যাবে ফ্যাসিস্ট, আর ওরা হয়ে যাবে দেশপ্রেমিক। বুঝতে পারতেছেন? বাংলাদেশে আনাচে কানাচে বর্তমান দেশপ্রেমিক অভাব নাই, অভাব নাই। কারণ ওই যে লুটপাট করে মনে করেন খাইতে পারতেছে, এই হইতেছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আমি আসলে শেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে। দেখেন, এখন পর্যন্ত যদি আপনারা না বুঝেন, তাহলে ভাই আর কিচ্ছু বলার নাই, সত্যি কিচ্ছু বলার নাই। এক বুক হতাশা ছাড়া আর কিচ্ছু না। 2 দিন পরে ওই যে
নিজের গোয়া নিজে থাপড়াইবেন, আর মনে করেন নিজে মনে করেন রাস্তায় আটবেন, আর নিজে মনে করেন বড় বড় একটা মনে করেন ও কি যে ওয়েট ওই বলে ভাই নিজে মনে করেন খালি গাইল পারবেন, এছাড়া আর কিচ্ছু করা থাকবে না। অতএব নিজেকে নিজে যাতে গাইল দিতে না হয় বা নিজের কপাল যাতে নিজেকে থাপড়াতে না হয়, অতএব তার আগেই মাঠে নেমে পড়ুন। কেমন? তার আগেই এদের এগেনস্টে নেমে পড়েন। কংগ্রেচুলেশন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নবনির্বাচিত কমিটির নেতারা। তো এই নেতৃত্বকে নিয়ে আজকে সারাদিন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পদবঞ্চিত হবার কারণে বা যেই দলটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং মূল সমন্বয়কদের সাথে কানেক্টেড ব্যক্তিদেরকেই কমিটিতে রাখা, বাকিদেরকে মূল্যায়ন না করার কারণে যেই সংঘর্ষের ঘটনায় ঘটছে। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, আপনার 2 জন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব বেশি গুরুতর না, তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায়, মানে আমরা যখন দেখলাম যে কমিটি নিয়ে অসন্তোষ দেন বেসরকারি স্টুডেন্টরা প্রটেস্ট করলো, বাট যারা এই কমিটির তারা কমিটি ঘোষণা করলেন। পরে এক পর্যায়ে শার্ট টার্ট খুইলা প্যান্টে ধরা হেসরাইয়া এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রকে পিটালো। তো এর মধ্যে আহত যারা হয়েছে ঢাবির দুজনই, তারা শিক্ষার্থী, তারা বেসরকারি শিক্ষার্থীদের হাতে মানে হামলার শিকার হয়েছেন। একজনের নাম হচ্ছে মিশু আলী, বয়স হচ্ছে 24, তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আর আরেকজন হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান। আহত দুজন গণমাধ্যমকে বলছেন যে বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে, এই যে একটা শব্দ সাবেক, মানে এটা সাবেক কেমনে হলে, নাকি সমন্বয়ক থেকে পদত্যাগ করছে অথবা এখান থেকে অন্য কোথাও গেছিল? সাবেক হলে হইতে পারে 3 জন, আসিফ, নাহিদ, মাহফুজ, বাকিরা মোটামুটি সমন্বয়কই ছিল। এরা এদেরকেই মানে কি বলা হয় যে ধরেন প্রমোশন দিচ্ছে, নিজেরাই কমিটি করে নিজেদেরকে প্রমোশন দিচ্ছে। যাই হোক, সাবেকদের নিয়ে এই কমিটিতে যেটা ঘোষণা করা হয়েছে, এখানে বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছে জাহিদ হাসান। এই ঘোষণাকে ঘিরেই এক পক্ষ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে, আরেক পক্ষ পাল্টায় স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতির মাঝখানে তাদেরকে ন্যাক্কারজনকভাবে পিটিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চিকিৎসক বলছেন যে দুজনকে জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের শরীরে নীলাফোলা জখমও রয়েছে। এই কমিটিকে ঘিরে আবার আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে নানান ধরনের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তারা ঘোষণা করবে বলছে। আবার কেউ কেউ বলছেন যে না, মূল যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির, তারা বিষয়টাকে সেটেলমেন্টের দিকে নেবেন। বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হচ্ছে যে ভাই, আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি, যে বৈষম্যকে ঘিরা এত মানুষের জীবন গেল, প্রাণ গেল, বাট রাইট নাও বেসরকারি এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কাউকে তারা মূল্যায়ন করে নাই, শুধু নিজেরাই নিজেদের জায়গাগুলোকে তৈরি করেছে। আজকে অনেক সমন্বয়করা আমার পরিচিত অনেকে আছেন যাদেরকে টুকটাক চিনি, তো দেখলাম যে সবাই বিষয়টা নিয়ে পজিটিভ নেগেটিভ মন্তব্য কিন্তু করছেন যে বৈষম্যটাই তো এখানে মেইন রয়ে গেল, বিরোধী হইল কোথায়। যাই হোক, তারপর নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ। 6 জন আছেন, দেখেন আপনারা কি করতে পারেন। গতানুগতিক ধারায় 53 বছর যে ছাত্ররা যদি চলছে, সেখানে কি পরিবর্তন আনতে পারেন, শিবির থেকে কতটুকু ভালো করতে পারেন। শিবির যতগুলো দল আছে ছাত্রদের মধ্যে ছাত্র শিবির কোথাও না কোথাও অন্যান্যদের থেকে একটু ব্যতিক্রম, তো তারা শিবির থেকে কতটুকু ব্যতিক্রম হবে এটা নিয়েও প্রশ্ন আছে। কেউ বলছে এটা তো শিবিরেরই বি টিম। শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবাক হচ্ছেন? এটাই সত্য। আপনার মন্তব্য করে জানাবেন যে আপনি এর সাথে একমত কিনা। আমি ব্যক্তিগতভাবে একমত, এটা একটা সুন্দর উদ্যোগ যে হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, যারা সরাসরি গণহত্যার সাথে কিংবা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয়, তারা যদি একটা কমিশনের মধ্য দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, ট্রুথ কমিশন বা বিভিন্নভাবে হতে পারে, তারা যদি ক্ষমা চায়,
অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের একজন নীরব সমর্থক হলেও তাই ক্ষমা চাইতে হবে, তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অন্য যে কোনো রাজনৈতিক দল সে করতে পারবে, নির্বাচন করতে পারবে। আমি এর সাথে শতভাগ একমত। কেন একমত? আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে না আসুক, আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে যাক, এটা চাই। এই জন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু দেখেন, আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ লোক আছে, নেতাকর্মী আছে, তাদের মধ্যে সবাইকে তো আর ফাঁসি দিবেন না আর জেল দিবেন না। একটা অংশ সমাজে ঘুরে বেড়াবে, তাদের টাকা পয়সা থাকবে, চাকরি থাকবে, তারা আবার অন্য নামে বা কোনো না কোনোভাবে সেই আওয়ামী চেতনা কিংবা মুজিববাদ ধারণ করে রিউনাইট হওয়ার চেষ্টা করবে। নিষিদ্ধ করে একটা দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যায় না। ফর দি টাইম বিং রাজনৈতিক কিছু কার্যক্রম থেকে তাদের ফিরিয়ে রাখা যায়। যেমন জামাত ইসলামের কথা ভিন্ন, তারা একটা আদর্শ ভিত্তিক দল, যে কোনো দলকে শুধু নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। এজন্য ওই পার্টির যারা অপরাধী নয় তাদের বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের জেল ফাঁসি হবে, কিন্তু যারা অপরাধী না, অবশ্যই লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তারা কি করবে? তাদের বিরুদ্ধে আপনি একটা সিদ্ধান্ত না নিলে তারা আবার আওয়ামী লীগ করবে, খুঁজবে। এর জন্য আমি মনে করি এই উদ্যোগ যথাযথ। জাতিসংঘ থেকে শুরু করে আরো নানান উন্নয়ন সহযোগীরাও এই প্রস্তাব দিচ্ছে যে না, আওয়ামী লীগের যারা অপরাধী, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা হবে, আর যারা অপরাধী না তারা ক্ষমা চেয়ে অন্য রাজনৈতিক দলে জয়েন করবে। এই সুযোগটা দেওয়া উচিত। আমি এর সাথে একমত। কেন? ওই লোকগুলো যদি অন্য রাজনৈতিক দলে জয়েন করে তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগ স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ওই লোকগুলোকে যদি আপনি আউট করে দেন তাহলে তারা কোনো না কোনোভাবে আবার ইউনাইটেড হবে, এর মানে আবার আওয়ামী লীগ আসবে। এই জন্যে ওই লোকগুলোকে যদি বিএনপি, জামাত, যে দলে তাদের ভালো লাগবে সে দলে যাবে, ছাত্রদের দল হতে পারে, বিভিন্ন দলে যায়, তাহলে আওয়ামী লীগ বলতে আর কেউ বাংলাদেশে থাকবে না। এবং এমনকি শেখ হাসিনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। প্রত্যেক নিরপরাধ আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার বা সুযোগ দিতে হবে তাদের পছন্দ মতো। এর সাথে আমি একমত। আপনারা কেন একমত বা একমত না এটা জানাবেন। ইত্তেফাকের একটা রিপোর্ট, গণহত্যা নেই, আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। হ্যাঁ, যে কোনো পদধারী হতে পারেন, গণহত্যার সাথে জড়িত নয়, এরা ক্ষমা পাবেন, ক্ষমা করে দেওয়া উচিত এবং অন্য রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া উচিত, যাতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে। কারণ এই লোকগুলো যদি অন্য, এই ক্লিনিমিজের লোকগুলো যদি না থাকে আওয়ামী লীগে, ক্ষমা পেয়ে আর ক্ষমা পাবে কি এমনি এমনি? নিঃসন্দেহে কোনো কন্ডিশনের ভিত্তিতে তারা আওয়ামী লীগ আর করতে পারবে না। এইসব শর্তে এই লোকগুলো চলে গেলে আওয়ামী লীগ আর দাঁড়াতেই পারবে না। অতএব এটা উচিত। জাতিসংঘের দিক থেকে আছে প্রস্তাব, এই ট্রুথ কমিশন গঠন করা বা এই রিকনসিলিয়েশন, মানে এরকম একটা প্রস্তাব জাতিসংঘের দিক থেকে আছে। ইটস গুড। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত, আমি একমত। অলরেডি উপদেষ্টা আসিফ এরকম ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমা চেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আই ওয়েলকাম ইট। পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগীরাও। বিএনপি রাজি নয়, ভিন্ন সন্দেহ দলটি। দেখেন, বিএনপি তো অলরেডি আওয়ামী লীগকে নিয়েছে এবং এটা একটা বিতর্কিত প্রক্রিয়া। আওয়ামী লীগের লোকজন গোপনে বা বিভিন্নভাবে তারা বিএনপিতে যোগদান করছে টাকা পয়সা দিয়ে, এটা একটা অবৈধ প্রক্রিয়া। তার চাইতে বরং স্বচ্ছতার ভিত্তিতে হোক, যে যে দল পছন্দ করবে সেই দলে যাবে, এখানে সন্দেহের তো কিছু না, এটা তো ওপেন একটা প্রক্রিয়া। কারণ বিএনপির ভয় এই কারণে যে একটা বড় অংশ বিএনপিতে যাবে না, কারণ টাকা পয়সা দিয়ে বিএনপিতে গেলে আবার বিএনপির মধ্যে এমনিতেই 14 গ্রুপ, অতএব বিএনপিতে যে লাভ কি? অতএব আওয়ামী লীগের লোকজন ক্ষমা পেয়ে অন্য দলে যোগদান করার সুযোগ থাকলে হয়তো বা একটা বড় অংশ বিএনপিতে যাবে না, এই ভয়ে বিএনপি সন্দেহ করছে। কিন্তু সন্দেহ করলে কিছু করার নেই, এটাই বাস্তবতা। নইলে এই যে মাঝে মাঝে গৃহযুদ্ধের কথা বলেন, আওয়ামী লীগের লোকজনের বিষয়ে একটা সিদ্ধান্ত না দিলে তারা তো অবরণ ঘটাতে পারে। অতএব তাদেরকে মেন স্ট্রিমিং করতে হবে, স্বাভাবিকভাবে আনতে হবে। আর অপরাধীদের বিষয়ে নো টলারেন্স, একেবারেই ছাড় দেওয়ার সুযোগ নেই। গুম খুনে জড়িতরা ছাড় পাবে না। জামাত ইসলামী চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে। হ্যাঁ, দায়ীদের চিহ্নিত বিচার এটা তো করতেই হবে। তারপরে যারা বাকি থাকবে সেটা রিসেন্ট হতে হবে বা কয়েক মাসের মধ্যে হতে হবে, এটাও জরুরি মনে করছি না। চিহ্নিত এর জন্য কমিশন গঠন করতে হবে, চিহ্নিত বিচার করা এটা তো হবেই। এর মানে জামাতেরও সায় আছে একটু লেটে হলেও, যে না, আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে, ক্ষমা চাইলে তারা বিভিন্ন দলে বা জামাতে আসতে চাইলেও নিবে।
এটা হওয়া উচিত। অনেক প্রস্তাব এসেছে, বিশেষ করে বিদেশি উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে। আসিফ নজরুল এই কথা বলেছেন, মানে এরকম একটা উদ্যোগ হতে পারে। এটা চমৎকার একটা সমাধান আমি মনে করি। আমাদের সামাজিক বিভেদ, হানাহানি, আওয়ামী লীগ আবার ফিরে এসে এই করবে সেই করবে, মানে এই বিষয়গুলোর আর সুযোগ থাকবে না। মুজিববাদ স্থায়ীভাবে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এবং এতে আওয়ামী লীগের লোকজনও, আওয়ামী লীগ এমন কোনো আদর্শ নয় যে অ্যাট এনি কস্ট এটা ছাড়বে না। এটা বামপন্থী বা কমিউনিস্ট পার্টি বা ইসলামী দল বা মাওবাদী এরকম না যে তারা অন্য দলে গেলেও তারা ওই আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের ওরকম কোনো এজেন্ডা নেই। আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে পাওয়ার পলিটিক্স। অথবা আওয়ামী লীগ শক্তিশালী না থাকলে আওয়ামী লীগের কোনো আদর্শ নেই, এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। অনেক কথা এসেছে আর অনেকের বক্তব্য এসেছে। জুলাই গণহত্যা, গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রস্তাবে এরকম চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। এটা বাস্তবায়ন না করা হলে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা অনিবার্য। অতএব এটা একটা সুন্দর প্রস্তাব। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতি ফেরার সুযোগ দিতে রেডি এবং রিকনসিলিয়েশনে রাজি। তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে। দলটি ছাত্রনেতা, দেখেন এটা বিএনপি আপত্তি করে কিছু করতে পারবে না, কারণ যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ নেই। এটা জাতীয়ভাবে কোনো উদ্যোগ ছাড়াও যদি ছাত্ররা তাদের দলে নেয় বা জামাত তাদের দলে নেয়, এটা বিএনপির কিছু বলেনি। তারা রাজনৈতিকভাবে প্রচারণা চালাতে পারবে, কিন্তু এটা বাধা দিতে পারবে না। অর্থাৎ বিএনপি রাজি থাকা না থাকায় আসলে তেমন কিছু এখানে আসে যায় না। এটা স্টেট কন্ট্রোল, আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে না হলেও এটা হবে কোনো না কোনোভাবে। জামাত ইসলামের ভাষ্য, আগে দায়ীদের চিহ্নিত বিচার করা হোক, তারপর ক্ষমা হতে পারে। একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছেন ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিভক্ত করার চেষ্টা রয়েছে। এটাই উচিত। এটা আওয়ামী লীগকে বিভক্ত করে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, এটা খোলামেলা বলছে। ইটস স্মার্ট স্ট্র্যাটেজি। যারা হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল, যারা আর সেটাকে একেবারেই কোণঠাসা বা কোনো দলের মধ্যেই থাকবে না যদি এইভাবে ক্ষমা চেয়ে অন্য দলে যাওয়ার সুযোগ আওয়ামী লীগ ক্লিন ইমেজের লোকদের দেওয়া হয়। আমি ভাবছি হাসির বিষয়টা কেন আসলো, সমন্বয়করা আসলে কার? পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের তো জানের জান দুশ্মন, বিএনপিরও দুশ্মন, এখন জামাতেরও দুশ্মন। আর এই প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশনে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে। সেই লেভেলে মারছে, বাড়িঘর ভাঙা তছনছ করে দিছে। ইভেন এই সমন্বয়ক এবং সমন্বয়কের মানে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতা তার বাবাকে নিয়ে উঠছে এখানে অন্যরকম অভিযোগ। বাট তার বাবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বাবার অভিযোগ ওনাদের বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে জামাত এবং বিএনপির নেতা কর্মীরা। কেন আসলে মানে এদের উপর সবাই খেপা যাচ্ছে? আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। কারা আছেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যে শাখা আছে সেটার সদস্য সচিব হচ্ছেন আসাদুজ্জামান আলী। আলীর বাড়িতেই ভাঙচুর এবং লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা। আমি ভাই বানাইয়া বলতেছি না, গণমাধ্যম বলছে, সমকালের রিপোর্ট, যে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গি পাড়ায় এই বিরল ঘটনার জন্ম দিয়েছে বিএনপি জামাত যৌথভাবে। বিকেলে এই সমন্বয়ক যিনি আছেন মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি হামলা এবং লুটের বিষয়ে যখন কথা বলেছেন তখন আবার বিএনপি এবং জামাত বলছে যে ঘটনা মিথ্যা। সত্য কোনটা? বিএনপি জামাতের বক্তব্য, এই আলী এবং তার বাবা আব্দুস সামাদ তারা কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশকে ব্যবহার করে আসামি বাণিজ্যের, যে গ্রেপ্তার বাণিজ্যের, তার একটা অবস্থান তৈরি করেছে। কুমারখালী পৌর শিশু পার্ক এলঙ্গি সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহল দেখা যাচ্ছে। কুমারখালীর সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। সমন্বয়ক আলীর বক্তব্য, বাবার সঙ্গে বিএনপি এবং জামাতের রাজনৈতিক বিরোধ আছে। কেন? কারণ আচ্ছা, সেটা বলছে যে বিএনপি এবং জামাতের কিছু নেতা আওয়ামী লীগের কিছু নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। তো আলীর বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা চালিয়েছে। কেমন একটু অদ্ভুত লাগতেছে তার কথাটা। তার বক্তব্য যে তিনি আলীর বাবা বলেন তিনি হচ্ছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে কোন দল জানি না।
আর এনিয়া বিএনপির বক্তব্য হচ্ছে একরকম, জামাতের বক্তব্য একরকম, মানে তারা দুজনই একই কথা। আর সমন্বয়ক এবং তার বাবার বক্তব্য আলাদা। সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে নায়েবে আমির, তারপর হচ্ছে বিএনপির সদস্য সচিব, পৌর বিএনপির আহ্বায়ক, যুব দলের আহ্বায়ক, ছাত্র দলের নেতারা। তো তাদের বক্তব্য হচ্ছে আলী এবং তার বাবা চাঁদাবাজির পাশাপাশি গড়াই নদীর বালুঘাট দখল, পুলিশ দিয়ে নিরীহ মানুষকে ধরিয়ে ত্রাস সৃষ্টি করেছে এলাকায়। সমন্বয়কের পদ থেকে আলীকে বাদ দেওয়া এবং চাঁদাবাজ পাখিকে মানে আলীর বাপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানে বিএনপি এবং জামাত। তবে পুলিশ বলছে যে না ভাই, আমরা আসামি বাণিজ্য করি না, আলীর বাবার বিরুদ্ধে 12টি মামলা আছে, এটা সত্য, তিনি জামিনে আছেন। তাহলে বুঝতে হবে ঘটনা সত্য। বাংলাদেশের কিছু কিছু জায়গায় এমন এমন সমন্বয়ক গজাইছে, এদের কারণে এলাকার মানে সমন্বয়ক নামটারে মানুষের অ্যালার্জি ফিল করাই দিছে। আপনি দেখেন সমন্বয়ক নামটাতে অনেকের অ্যালার্জি তৈরি হচ্ছে এদের কারণে। এই যে আলী তার বাপের বিরুদ্ধে 12টা মামলাই, এই পোলায় কেমনে সমন্বয়ক হইলো? এখন বাপ ছেলে মিলে এলাকায় বাণিজ্য করে, ধান্দা করে, লুটপাট করে, যার কারণে বিএনপি জামাত ধইরা কেলাইছে। এটা হচ্ছে বাস্তবতা। অনেকে আমার কাছে এটা কমেন্টও লিখছে যে ভাই ঘটনা সত্য। এখন এটা তো একটা নেগেটিভ জিনিস। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই যদি সমন্বয়কদের উপর এরকম। গাজার পড়তে দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে অনেক কথা হচ্ছে। অন্যদিকে সমন্বয়কদের মধ্যে যে একটা ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। গাজ আপনারা সবাই জানেন সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। অন্যদিকে সমন্বয়ক যে উপদেষ্টা নাহিদ ছিল, সে নাহিদ পদত্যাগ করে সেই রাজনৈতিক দলে যোগ হয় এবং গত রাত্রে তাদের মধ্যে একটা মানে কঠিন ঝামেলা হয় সমন্বয়কদের মধ্যে। অন্যদিকে এই বিষয়টা কেন হয়েছে এইগুলা নিয়ে কিন্তু অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।